6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে ডিভোর্স পেপারে স্বাক্ষর করছে ইরা। স্বাক্ষর করার আগে একবার রবিনের দিকে দৃষ্টি দিল। সেই স্বামী নামক মানুষটা অন্য আরেকজনের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। শেষবারের মতো কিছু বলতে চেয়েও আটকে গেল ইরা। চোখের কানিশ বেয়ে জলটুকু গড়িয়ে পড়ার আগেই সাইন করে দিল বাচ্চাটাকে আঁকড়ে ধরে কোর্ট থেকে বের হবে। তার আগেই রবিন এসে বলে, দেখো ইরা, জোর করে সব হলো ভালোবাসা হয় না। তবে তুমি চাইলে ডিভোর্স না দিয়েও আমাদের বাসায় থাকতে পারবে। আমার মেয়েটা অন্তত পিতৃহারা হতো না। তবে যাই হোক, আমি আমার মেয়েকে নিজের পরিচয় দেব। ওর যা লাগবে সব খরচ আমি বহন করব। রবিনের কথা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা শব্দ হলো। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ইহার দিকে। যে মেয়ে কখনো কারো মুখের দিকে তাকিয়ে কথা বলেনি, সে কিনা গায়ে হাত তুলল। রবিন নিজেও হতবুদ্ধি হয়ে গেল। ইহা বড্ড শান্ত মেজাজের মেয়ে, কখন উঁচু আওয়াজে কথাও বলেনি, কিন্তু আজ তার গায়ে হাত তুলল। লামা এসে বলে, সাহস তো কম না, আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছ। ভুলে যেও না, ওর সাথে তো আর কোনো সম্পর্ক নেই। আমি ভুলে যাইনি। সম্পর্ক থাকলেও সম্মান করতাম, কারণ স্বামীকে সম্মান করতে হয়। আজ সম্পর্ক শেষ, তাই ছোট্ট একটি প্রতিবাদ করে বুঝিয়ে দিলাম। চুপ করেছিলাম বলে আমি নিরীহ অবলা নারী নই। প্রতিবাদ আমিও করতে পারি। এসবের লেকচার রাখ আর বিদায় হ। হুম, আপনার মতো কাউকেও ডিজার্ভ করে। সে আরেকজনের স্বামী সংসার কেড়ে নিয়ে বুক ফুলিয়ে বাজে বিহেভিয়ার করতে পারে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনার হাজবেন্ডকে সামলে রাখবেন। আমি তো সামলাতে পারলাম না। দড়ি ছাড়া গরু ঘাস পেলেই মুখ দেবে, তাই মুখটা বেঁধে রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, যাওয়ার সময় এতটুকু তার প্রাপ্য ছিল। শেফালি বেগম বলে, কি রকম মেয়েদের সব সময় ভান ধরত, কিছু বুঝে না, ভাজা মাছটা উল্টে খেতে পারে না। দেখলি আসল রূপ, কাল নাগিনী। বিদায় হয়েছে, ভালো হয়েছে। ইরা আর পিছু ফিরল না, সোজা এসে রিকশায় উঠল। নিজের বাচ্চা মেয়েটাকে বুকে জড়িয়ে নিয়ে চোখে জলটুকু মুছে নিয়েছে বারবার। এই তো সেই দিনের কথা। 3 বছর আগে কত স্বপ্ন নিয়ে রবিনের সাথে ঘর বেঁধেছিল। সবাই কত আনন্দিত ছিল। দুই পরিবারের সম্মতিতে বিয়েটা হয়েছিল। একটা মেয়ে বুঝ হওয়ার পর থেকে নিজের একটা সংসারের স্বপ্ন দেখে। সেই স্বপ্নে ডানা ভর করে কত শত রঙিন স্বপ্ন আরো বুনে। ছোটবেলায় পুতুল খেলা বা হাঁড়ি পাতিল নিয়ে বাচ্চা মশে সাংসারিক খেলা। তারপর বুঝ হওয়ার পর থেকে একটু একটু করে মনের মধ্যে পুষে রাখা স্বপ্নগুলো ডানা ছাড়তে থাকে। কখনো ভাবিনি সে গল্প ডানাগুলো এত তাড়াতাড়ি ভেঙে যাবে। জীবনের কঠিন এই মুহূর্তে দাঁড়িয়ে তার কি করা উচিত ছিল? ইরা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জীবনটা এমন না হলে পারত। বিয়ের পর কখনো মনে হয়নি রবিন নামের মানুষটা খারাপ। পারিবারিকভাবে বিয়ে, দুজন দুজনকে বুঝতে বুঝতে বছরখানেক পার হয়ে যায়। ইরা বিয়েতে প্রথম দিকে মত না থাকলেও ধীরে ধীরে রবিনের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যায়। খুনসুটি ভালোবাসাপূর্ণ একটি সংসার। কত ভালোবাসা জড়ানো সংসারটা মুহূর্তে পাল্টে গেল সেই দিন সন্ধ্যায়, যখন প্রথমবার রবিনের ওয়ালেটের একটি মেয়ের ছবি দেখতে পায়। বেশ কিছু সময় ছবিটির দিকে তাকিয়ে থাকে। রবিনের কিছু না বলে ছবিটা নিজের কাছে রেখে দেয়। তখন ইরা 4 মাসের অন্তঃসত্ত্বা। তারপর কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন রাত 12টায় রবিন কল করে বলে, ইরা জান আমার, কি করো? এই তো তোমার অফিস থেকে ফেরার অপেক্ষা করছি। জান, আজকে তো ফিরতে পারবো না, ফরেনারদের সাথে মিডনাইট প্রেজেন্টেশন। তার মানে আসবো না সত্যি? কাজ করতে হবে তো জান।
যে আসছে অন্তত তার জন্য এক্সট্রা কাজ করতে হবে, যাতে সুন্দর একটা জীবন উপহার দিতে পারি। তুমি খেয়েছো তো? ইরহু, খেয়েছি। তুমি খেয়ে নিও। আচ্ছা যান, সাবধানে ঘুমিও। হাত পা সাবধানে নড়াচড়া করবে। মিস করব তোমাকে অনেক। যান, আমার চেয়ে কম মিস করব। এবার ঘুমিয়ে পড়ো রাখি। এরপর থেকে প্রায় রাতের অফিসে মিটিংয়ের নাম করে বাহিরে রাত কাটাতো। ইরহা যখন ৮ মাস চলে তখন চেক আপের জন্য ক্লিনিকে গেলে সেখানে রবিনের কলিগদের বউ রাবেয়ার সাথে দেখা হয়। কথায় কথায় ইরহা রাতের মিটিংয়ের কথা তুললে। রাবেয়া বলে, না তো আপা, এমন কোনো মিটিং তো আপনার ভাই জয়েন করেনি। এমন কোনো মিটিং হলে তো জানতাম। ইরহা নিস্তব্ধ হয়ে গেল। বিষয়টি নিয়ে আর ঘাটাঘাটি করল না। ক্লিনিক থেকে ফিরে আর এক মুহূর্তের জন্য স্থির হতে পারল না। সারাক্ষণ নিজের সাথে যুদ্ধ করে গেল। রাত 11টা রবিন বাসায় ফিরে আসলো। ইরা রবিনকে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তোমাকে কষ্ট করতে হবে না, আজকে আমি ডিনার বাইরে সেরে এসেছি। তুমি শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, মশারি আমি টানাবো, তোমার কষ্ট করতে হবে না। রবিন ওয়াশরুমে চলে যেতেই ইরহা দূরত্ব রবিনের ফোন হাতে নিল। লক পাল্টে ফেলেছে। অনেক চেষ্টা করে লক খুলতে ব্যর্থ হয়ে ফোনটার জায়গার মতো রেখে দিল। দুজনে পাশাপাশি শুয়ে আছে, কিন্তু কি অদ্ভুত, মনে হচ্ছে শত জনমের দূরত্ব। রাত গভীর হচ্ছে, একজন নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর আরেকজন চোখে ঘুম নেই। ঘন্টা দুয়েক এপাশ ওপাশ করে উঠে বসলো ইরহা। খুব সতর্কভাবে মোবাইলটা আবার নিয়ে রবিনের ফিঙ্গার দিয়ে লক খুলল। মোবাইল ঘেঁটে তেমন কিছু পেল না। হতাশ হয়ে মোবাইল রেখে দিল। দুহাতে মাথা চেপে ধরে ভাবছে, আমি কি মিছিমিছি সন্দেহ করছি? আসলে যেটা ভাবছি সেটা তো না হতে পারে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই ইরহার। সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন বেলা 9টা বাজে। রবিন ততক্ষণে অফিসে চলে গেছে। ইরা ফ্রেশ হয়ে বাইরে আসতেই শেফালি বেগম কর্কশ কণ্ঠে বলল, আমারও তো মা হয়েছি, তুমি একা তো মা হচ্ছ না। আমার ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের সব কাজ একলা হাতে করেছি। আমরা তোমাদের মতো এত অজুহাত আর ঢং দেখাইনি। মনে হচ্ছে তুমি একাই পৃথিবীর মা হচ্ছ। আর এমন হবে না আম্মা। সারা দিনটা ভালোই কাটলো। সন্ধ্যার দিক রবিনকে অফিসের 3জন স্টাফ এসে দিয়ে গেল হাত পায়ে ব্যান্ডেজ করা। জানা গেল একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করেছে, কয়েকদিন রেস্ট নিলে সুস্থ হয়ে যাবে। ইরা খেয়াল করলো রবিন বেশিরভাগ সময় ফোনে লেগে থাকে, আবার ফিসফিস করে কথা বলে, কিন্তু ইরা সামনে আসলে চুপ হয়ে যায়। এভাবেই চলছিল। ইরার মনে সন্দেহ বাড়তে থাকে। এর মধ্যে একদিন একজন মেয়ে আসে কিছু খাবার নিয়ে রবিনের সাথে দেখা করতে। ইরা প্রথমে বিষয়টি আমলে নেয়নি। আসতেই পারে অফিসে, একসাথে কাজ করে, কিন্তু মেয়েটির চেহারা ভালো করে খেয়াল করার পর ইহা বুকটা ধক করে উঠল। সেই দিনের ছবি, মেয়েটা আর এই মেয়েটা তো একজনই। হুট করে অজানা ভয় জেঁকে ধরল ইরাকে, সব হারানোর ভয়। ইরহার মাথা কথাটা আসতেই দ্রুত নিজের রুমে দিকে আসে। দরজার সামনে দাঁড়াতেই পা থমকে যায়। নিজের চোখে দেখছে রবিনের ঠোঁটের সাথে সেই মেয়েটার ঠোঁটের আলিঙ্গন। হাতে থাকা চায়ের ট্রেটা নিচে পড়ে যেতেই সামনের মানুষ দুটো নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব বাড়িয়ে নেয়। রবিন ইরহার দিকে তাকিয়ে বলে, তুমি যা ভাবছো তা ঠিক না। আসলে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হচ্ছে। ইরহা নিজেকে সামলে নিয়ে বলল, কি এমন ভুল বোঝাবুঝি যার কারণে চার ঠোঁটের মিলন ঘটাতে হয়? লামার হাতে একটা ফাইল। রবিন ফাইল দেখিয়ে বলে, এই ফাইলে জন্য যত সব হয়েছে এটা চেক করতে চেয়ে মিস লামা আমার উপর বেশি ঝুঁকে পড়েছে। আর দূর থেকে দেখে তুমি ভুল ভাবছো। তুমি বলতে চাইছো
আমার চোখে দেখা ভুল? ভুল। ইরহু, তোমার কি হয়েছে? তুমি আমাকে বাইরের মানুষের সামনে ছোট করছো? কি ভাবছে মিস লামা যে তুমি আমাকে বিশ্বাস করো না? সরি মিস লামা, আমার ওয়াইফের বুঝতে ভুল হয়েছে। ইটস ওকে স্যার। তবে এভাবে সত্যটা না জেনে ভুল বোঝাটা ম্যামের ঠিক হয়নি। আমি তো কারেকশনের জন্য আপনাকে ফাইলের মেইন পয়েন্টগুলো দেখাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারিনি ম্যাম এত নিচু মানসিকতা। সরি ম্যাম, আমারই ভুল হয়েছে। আপনাদের বাসায় আর আসবো না। আসি স্যার, সুস্থ হয়ে দ্রুত অফিসে আসুন। সবাই আপনার অপেক্ষায়। ইহা পুরোপুরি বোকা বনে গেল। কি হলো এটা? চোখের সামনে দৃশ্যটা মুহূর্তে মিথ্যে হয়ে গেল। আসলে কি আমার চোখে দেখা ভুল ছিল? কি ভাবছে ইরা? আমাকে তো ছোট করছই, আর কি চাও? ইহা কোনো কথা উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে আসলো। ডাইনিং রুমে একটা চেয়ারে থম মেরে বসে পড়ল। বারবার মনে দৃশ্যটা রিপিট করছে। না, এত বড় ভুল তো হতে পারে না। তাহলে কি আমি যা ভাবছি তাই ঠিক? হাত বাড়িয়ে জগ থেকে গ্লাসের পানি ঢেলে কয়েক চুমুক পান করলো। নিজের সাথে এখন যুদ্ধ চলছে। আসলে সত্যটা কি? যেটা চোখে দেখা, নাকি যেটা রবিন বলছে? মানুষ তো বলে চোখে দেখা ভুল হয়। ইহা রুম থেকে বের হতেই রবিন নিম্নকণ্ঠে রাগী স্বরে বলে, নামা করছিলাম আমার বাসায় আসতে। কেন এসেছো? আই নিড ইউ রবিন। আমি আর তোমাকে না দেখে থাকতে পারছিলাম না। আর তোমাকে এভাবে এতদিন পর দেখার পর কন্ট্রোল করতে পারিনি। তোমাকে একটু আদরে চুম্বন করা থেকে নিজেকে আটকাতে পারিনি। সরি রবিন, তোমাকে ভালোবাসতে গিয়ে বিপদে ফেলার জন্য। জাস্ট 5 দিন হয়েছে আমাদের দেখা হয় না, কিন্তু কথা তো বন্ধ নেই। টেক্সট চলছে, কথা হচ্ছে, তারপরে এত ডেসপারেট হওয়ার কি আছে? বুঝেছি বইয়ের আঁচলের তলে 5 দিন থেকে আমার ভালোবাসা ভুলে গেছো, তাই এভাবে কথা শোনাচ্ছ। আমার ভালোবাসা আর আবেগ কোনো মূল্য নেই? লামা, তোমার সাথে আমি পরে কথা বলবো। এখন তুমি প্লিজ চলে যাও। চলে যাব? রবিন, তুমি সত্যি আমাকে ভুলে যাচ্ছ? আর তোমার ওয়াইফ আর জানুক, কাল জানুক, জানতে তো পারবে। এটা নিয়ে এত বাড়ার কি আছে? এখন ইরহার যা কন্ডিশন, এই অবস্থায় ওর সামনে সব আসলে বিষয়টা আরো ঘোলা হবে। প্লিজ তুমি চলে যাও। আর 2-4 দিনের মধ্যে আমি তো আসছি। যাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করতে চাইছো, যার জন্য এখনো এত দরদ। আর আমার ভালোবাসা 2 পয়সার দাম নেই তোমার কাছে। তুমি ভুলে যাচ্ছ লামা, আমাদের মধ্যে কি কথা হয়েছিল। আই লাভ ইউ, এটাই সত্য। তবে ইরহা আমার প্রথম স্ত্রী, প্রথম দায়িত্ব, সেটা আমি অস্বীকার করতে পারবো না। তাই প্লিজ পাগলামো করো না, এখন যাও। লামা আর কিছু না বলে বের হয়ে আসতে এমন সময় ভাঙা কাপের টুকরোতে পা কেটে যায় বেশ খানিকটা। সাথে সাথে চিৎকার করে লামা। লামা চিৎকার আওয়াজ শুনে শেফালি বেগম ছুটে আসে। ইরহা উঠে আসে। শেফালি বেগম লামাকে ধরে বেডের উপরে বসালো। বেশ খানিকটা কেটে গেল রক্ত দেখে রবিনও হাইপার হয়ে যায়। শেফালি বেগম বলেন, কি ইরহা, তোমার বোধ বুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে? হাত থেকে না হয় পড়ে গেছে, কাউকে বলে পরিষ্কার করাবে তো। তুমি না পারলে আমাকে বলতে। ইরা ঠায় দাঁড়িয়ে আছে। রবিন ধমকে সুরে বলল, দাঁড়িয়েও না, থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসো। দেখছো তো কতখানি কেটে গেছে। ইরহা বায়োডিন দিয়ে পরিষ্কার করে একটু মলম লাগিয়েছে, ব্যান্ডেজ করে দিল। সরি আপু, আমার খেয়াল ছিল না। আমার জন্য আপনি এতটা আঘাত পেলেন, এখন সরি বলে কি হবে? আমার যন্ত্রণা আরো জরা রক্ত ফিরে আসবে? স্বামীকে সন্দেহ করার কাজ ছাড়া আর কোনো কাজ পারেন আপনি?
ইহা ইটের জবাব পাটকেল দিতে পারে, কিন্তু নিজের হাজবেন্ডের জন্য চুপ রইল। রবিন বলে, মিস লামা, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে, বেখেয়ালি ভাবে হয়ে গেছে। এত প্যানিক করার কি আছে? ইটস ওকে। ইরা, তুমি এক কাজ করো, মিস লামাকে গেস্ট রুমে নিয়ে যাও। লামা কটমট চোখ করে রবিনের দিকে তাকালো। রবিন চোখ নিয়ে কিছু ইশারা করছে। এর দৃষ্টিকূট ইরহার দৃষ্টিগোচর হয়নি। কথায় আছে না, অনেক সময় দেখো চুপ থাকতে হয়। ইরহা ভদ্রতার খাতিরে চুপ করে রইল। নর্ম স্বরে বলল, আপু, চলুন আমার সাথে। শেফালি বেগম কাজ পরিষ্কার করতে করতে বলে, আর কত রং দেখাবো? প্রথম মহিলা মনে হয় যে মা হচ্ছে। যত রং ঢং আমার কপালেই জুটল। আর তুই কই যাও? তোমার নিতে হবে না, এইটুকু পরিষ্কার করে আমি নিয়ে যাচ্ছি। নবাব নন্দিনী, তুমি গিয়ে দুপুরে রান্না বসাও, ফ্রিজ থেকে মাছ মাংস বের করো, সব গুছিয়ে নাও। ইহা কিচেনে এসে সব গুছিয়ে নিচ্ছে, এমন সময় ইহার ফোনটা বেজে উঠল। ফোন কানে তুলতে ফরিদা বেগম, ইহার মা, বললেন, কিরে মা, কেমন আছিস? এতক্ষণে চেপে রাখা কষ্ট যেন মুহূর্তে জেগে উঠল। নিজের অজান্তে চোখ দুটো ভর উঠল। গলা আটকে আসছে, মনে হচ্ছে গলা ছিঁড়ে কিছু বিধে আছে, যার দরুন কথা বের হতে চাইছে না। কিরে মা, চুপ করে আছিস কেন? শরীর ভালো নেই? ইরহা ফোনটা কানের পাশে থেকে একটু দূরে সরিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে বলল, এই তো মা, ভালো আছি। কিরে মা, তোর কি হয়েছে বল তো? তোর গলা এমন শোনাচ্ছে কেন? ঘুমিয়েছিলাম তো তাই। মা, তোমাকে বললাম লাবিবা কে পাঠাতে, কবে পাঠাবে? লাবুর তো পরীক্ষা, তবে আজ নাদিনকে পাঠিয়েছি তোদের বাসায়। আজ তোর মেজ ফুপি এসেছিল, কত কি রান্না করলাম। অসুস্থ মেয়েটাকে রেখে কিভাবে মুখে তুলি, তাই পাঠিয়ে দিলাম। এইসব কি দরকার ছিল? ভাইয়া অফিস নেই? না রে, আজ যায়নি। নিশাত বলল আজ ছুটি নিয়েছে। আচ্ছা মা, পরে কথা বলবো, এখন রাখি, বলে কল কেটে দিয়ে কেঁদে ফেলল। ইরা চিন্তা করছে, ইস, মেয়ে হওয়া কত কঠিন। ঠোঁটের খুনি আসা কথাটাও গিলে ফেলতে হয়, চোখের জলকে আটকে দিতে হয়, বলতে চেয়ে থেমে যেতে হয়। সংসার বুঝি এতই কঠিন? মাগো, তুমি জেনেও কেন এই কঠিন পথে পাঠালে? এর চেয়ে একা থাকা তো ঢের ভালো। এক হাতে অন্যা আঁচল মুখ চেপে রেখে কেঁদে যাচ্ছে ইরহা। রান্নার সব গুছিয়ে শেফালি বেগম ডাকতে গেল। শেফালি বেগম বলে, যাও যাও, আরাম করো, পাইছো এক অজুহাত। আমার তো আর মা হই নাই, পোলাপান বাতাসে উইরা আইছে, যত কুয়ারা আর ঢং। নাদিম সবেমাত্র ঢুকেছে, বোনের শাশুড়ি আচরণ দেখে হতবাক। ভাইয়া, তুমি কখন আসলে? তা বাবা আসছো, একটু কাশি বা টোকা দিয়ে তো আসবা। মানুষের বাসায় এভাবে ধুম করে কেউ ঢুকে পড়ে? দরজা খোলা ছিল আন্টি, তাই নক করিনি। হয়েছে বুঝছি, আসো বসো। ইহা, তোমার ভাইয়ের হাত থেকে ব্যাগগুলো নাও আর শরবত করে এনে দাও। তা বাবা, এত কি নিয়ে আইলা? খাবার নিয়ে আইসি আন্টি, আজকের বাসায় অনেক কিছু রান্না হলো, তাই পাঠিয়ে দিল মা। ও, আমরা কি না না খেয়ে থাকি? না না, তা কেন হবে, মায়ের মন তো, এজন্য। আমারও মেয়ে আছে কই, আমার মনে তো সব কয় না। থাক, বাদ দাও, আইছো যখন খেয়ে যেও। না আন্টি, বাসায় মেহমান, আমাকে যেতে হবে, অন্য সময় খাবো। দেহ তোমার যেইটা ভালো মনে হয় করো, এখনকার পোলাপাইন মুরব্বিদের কথা শুনে নাকি? ইহার শরবত বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া, শরবতটা খাও, খেয়ে ওনার সাথে দেখা করতে চলো। হ্যাঁ রে, রবিনের সাথে দেখা করেই চলে যাব। আয়, তুই বস আমার পাশে।
নাদিম রবিনের রুমে এসে রবিনের খোঁজ খবর নিয়ে দেরি করল না। বের হওয়ার আগে ইরাকে উদ্দেশ্য করে বলে গেল, ভালো থাকিস বোন। নাদিম চলে যেতেই শেফালি বেগম তেড়ে এসে বলল, দেখলি তোর বউয়ের কাণ্ড, বাপের বাসায় ফোন করে খাবার আনাইছে। কেন, আমরা কি ফকির, না খেয়ে থাকি? আম্মা, আপনি ভুল ভাবছেন, আমি বলিনি এসব পাঠাতে, মা নিজে থেকেই পাঠালো। আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। তোমারে কইছিলাম রান্না গোছাও, ভাবছো তোমারই বুঝি রান্না করা লাগবো, তাই খাবার আনছো। আমার চুল কি বাতাসে পাকছে, বয়স কি এমনই বাড়ছে, কিছু বুঝি না ভাবছো? মিনমিনা শয়তান তুমি। থামো তো মা, কি শুরু করলে? খাবার তো দিয়ে গেছে, তাতে কি হয়েছে? এই তোর কারণে লাই পাইছে। কিছু না বলতে বলতে মাথা উঠিয়েছিস। এখন আর মায়ের কথা ভালো লাগে না। বউ যা কয় তাই ঠিক। হ্যাঁ রে, এই দিন দেখার জন্য তোরে এত বড় করছি। রবিন ইহাকে উদ্দেশ্য করে বলে, তোমাকেও বলি, কিছু হলেই বাপের বাসায় যাইতে হবে কেন? রান্না করে তোমার এখন সমস্যা হয়? রান্না তো মাই করে, তুমি শুধু একটু গুছিয়ে দাও। এর জন্য বাপের বাড়ি ফোন করে খাবার পাঠাতে বলবা? ইরা কিছু না বলে কিচেনে চলে গেল। খাবার গরম করে টেবিলে খাবার সাজিয়ে দিয়ে রবিনের জন্য নিয়ে গেল রুমে। খাবার খেতে রবিন বলে, গেস্টে খাবার দিয়েছো? সবার জন্য আমি টেবিলে খাবার দিয়ে তোমার জন্য নিয়ে এসলাম। আচ্ছা, আর কেউ তোমাকে দেখতে আসলো না? এই মেয়েটা কেন আসলো? ইহা, তুমি এখনো সন্দেহ করছো? দেখো, আমি নিজেকে ভুল বোঝাতে পারি, কিন্তু নিজের চোখে অবিশ্বাস করব কিভাবে? জানো, চোখ হলো সবচেয়ে নিখুঁত ক্যামেরা। মোবাইলে তোলা ফটো এডিট করে এদিক সেদিক করা যায়, কিন্তু চোখের ক্যামেরা যা বন্দি করে তা কিন্তু বিন্দুমাত্র নড়চড় হয় না। আবার সেই ছবি সেভ করে মস্তিষ্ক নামক মেমোরিতে, যা চাইলেও ডিলিট করা যায় না। সম্পর্কে বিশ্বাস থাকা জরুরি। তুমি আমাকে বিশ্বাস করো না? তাহলে কেমন ভালোবাসো? বিশ্বাস আর ভালোবাসা দুটো খুব নাজুক বিষয়। ভালোবাসা সহজ হলে বিশ্বাস করা সহজ নয়। বিশ্বাস অর্জন করা কঠিন, তবে তা ধুলোয় মিশিয়ে দেওয়া সহজ। আর রইল একে অপরের বিশ্বাস করার কথা, তুমি তো আমাকে বিশ্বাস করো না। বললাম আমি বলিনি খাবার পাঠাতে, মা নিজেই পাঠিয়েছে। তুমি কি বিশ্বাস করেছিলে? আচ্ছা, আমার বউটা অভিমান জমেছে আমার উপর। ছাড়ো তো সব, আসো আমাকে নিজের হাতে খাইয়ে দাও। তোমার এই অফিসের কলিগ যাবে কখন? আমি বলে দিচ্ছি, ও খেয়ে চলে যাবে। ও মানে? ইহা কি শুধু করলে সবকিছুতে দোষ ধরছো? ভুলে বের হয়ে গেছে মুখ থেকে। তোমাকে একদম এমন মানায় না বউ। তুমি তো আমার সুইট বউ। এবার তাড়াতাড়ি খাইয়ে দাও, খুব খিদে পেয়েছে। অপরদিকে লামা আর শেফালি বেগম একসাথে খেতে বসেছে। দুজনে মধ্য ভাব জমে খেয়েছে। খাওয়ার চেয়ে হাসাহাসি বেশি করছে। খাওয়ার ফাঁকে লামা হুট করে শেফালি বেগমকে জিজ্ঞেস করে বসে, আন্টি, আপনি রবিন স্যারের জন্য এমন একটা মেয়েকে কিভাবে বউ করে আনলেন? আর বইলো না মা, সব রূপের মায়া। দেখো না, দেখতে কত সুন্দর, চকচক করে চেহারা, কথা বলে কত ছোট ছোট করে, কি মায়া ভরা মুখ। এসব দেখে এনেছিলাম, কে জানতো আসলে মিনমিনে শয়তান। তার চেয়ে তোমার মতো কেউ বউ হয়ে আসলে ভালোই হতো। এখনো কিন্তু সময় আছে আন্টি, স্যারকে যে কেউ মেয়ে দেবে। তোমার স্যার করলে তো তার বউ অন্তর্প্রাণ। যত সব আদিক্ষেতা। তা যা বলেছেন আন্টি, কি ঢং এসব, সহ্য করার মতো না। বাদ দাও, তুমি খাও, এসব আছে আমার কপালে। ইরহা টেবিল থেকে আরো খাবার নিচ্ছে। এমন সময় লামা বলে, ম্যাম, আমি যে খাবারটা এনেছি সেগুলো দেখছি না যে। সরি সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, এক্ষুনি নিয়ে আসছি। তা তো ভুলে যাবে, সারাদিন মন যদি বাপের বাড়ি পড়ে থাকে তাহলে মনে থাকবে কি করে কঠিন কণ্ঠে কথাগুলো
বললেন শেফালি বেগম। আম্মা, সত্যি মনে ছিল না। আমি এখন নিয়ে আসছি। লামার ন্যাকা স্বরে বলে, আন্টি, আমি কত কষ্ট করে রবিন স্যারের জন্য তার পছন্দের দম বিরিয়ানি, পাবদা মাছের ঝোল, ইলিশ পাতুরি রান্না করে নিয়ে এসেছিলাম। থাক, মন খারাপ করো না। রাতে আমি নিজেই রবিনকে তোমার রান্না করে আনা খাবার খাওয়াবো। ধন্যবাদ আন্টি, আপনি অনেক সুইট। ইহা কিচেন থেকে লামার খাবার গুলো এনে টেবিলে রেখে রুমে চলে গেল। রুমে এসে নিজের মতো করে খাবার খাচ্ছে, তার গভীরভাবে কিছু ভাবছে। রবিন বলল, কি ভাবছো এত মনোযোগ দিয়ে? আসলে মস্তিষ্ক আর মনের মধ্যে যদি দ্বিধা তৈরি হয়, তখন নিজের মধ্যে কঠিন যুদ্ধ চলে। আসলে কোনটা সঠিক মনে করব, যা মস্তিষ্ক বলছে নাকি যা মন বলছে? তুমি এখনো সকালের ঘটনা পড়ে আছো। তুমি এমন কবে হলে? আমি বললাম, তো জাস্ট ভুল বোঝাবুঝি, আর কিছু না। সি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তুমি আমাকে এত নিচু ভাবছো। তোমার মতো মৌ থাকতে আমি অন্য কারোর সাথে এসব করা তো দূর, ভাবতেও পারি না। ইরহা কিছু না বলে খাবার শেষ করে কিচেনে সব রেখে এসে রবিনের পাশে শুয়ে পড়ল। রবিন আলতো করে ইরহা কপালে চুমু খেয়ে বলে, আমার ইরহা থাকবে, আমার আর কাউকে দরকার নেই। আর একটু মন খারাপ করে থাকবে না। ইরহা শান্ত স্বরে বলল, মেয়ে মানুষের মন মোমের মতো, আর পুরুষ মানুষ ডিসলাইটের কাঠি। তোমার প্রথম আগুন জ্বালাও, তারপর আবার ফু দিয়ে নিজেই নেবাও। আমার তো জলে শেষ হয়ে আবার আদুরে গলে যাও। তাই খুব সহজে আমাদের বোকা বানাও। ইহার ভাই নাদিম বাসায় ফিরে আসতেই ফরিদা বেগম জিজ্ঞেস করলেন, কিরে, আমার মেয়েটা কেমন আছে? ও সুস্থ আছে তো? নাদিম কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, আমার মনে হয় ইরাকে বিয়েটা বেশ তাড়াহুড়ো করে দিয়ে ফেলেছি। কেন, কি হয়েছে? রবিনের মা আন্টি ব্যবহার প্রচন্ড রুড। আমাদের সাথে এমন বিহেভিয়ার করলো, না জানি ইরার সাথে কেমন ব্যবহার করে। ভাবছি বেআইনের সাথে কথা বলে ইরাকে আমাদের বাসা নিয়ে আসবো। শেষ কয়েকটা দিন এখানেই থাকবে। বাচ্চা মেয়েটা একা একা সব সামলাতে পারবে না। তোমার মেয়ে আসতে চাইবে তো? যদি রাজি হয় তাহলে নিয়ে এসো। নাদিমের বউ নিশাত দাঁড়িয়ে সবটা শুনল। নাদিম নিজের ঘর ঢুকতেই নিশাত দরজা বন্ধ করে দিয়ে বলা শুরু করে, তোমার বোনকে বাসায় নিয়ে আসবা মানে? আমাকে কি চাকর মনে হয়? সারাদিন এত খাটি, আরো খাটানো ধান্দা। তুমি তোমার মাকে বলে দাও ইরাকে এখানে আনা দরকার না। তুমি ব্যাগপত্র গুছিয়ে রাখো, ইরা আসলে তোমাকে রেখে আসবো তোমাদের বাসায়। ইরা যে কয়েক মাস এ বাড়িতে থাকবে, তুমিও তোমার বাপের বাড়ি থাকবে। ঠিক আছে, আমি আজই চলে যাব। করবো না তোমার সংসার। সব সময় নিজের মা আর বোনদের কথা ভাবো, কখনো আমার কথা ভাবো না। একটা প্রেগনেন্ট মানুষ বাসায় থাকলে কত কাজ বেড়ে যায়, তারপর তার পিছনে খরচ হবে কত টাকা। আমি কিছু বললেই দোষ। সব ঠিক কথা তোমার মা বোন বলে। তোমার বাজে কথা বন্ধ করো। থাকতে ইচ্ছে না হলে চলে যাও। আর কাজ তুমি একা করো না, একজন হেল্প হ্যান্ড আছে। আর আমার বোনদের আমি ছাড়া কেউ নেই। আমার সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করব ওদের ভালো রাখার। বাড়ি ব্যবসা সব আমরা একার নাকি? এগুলো বাবা রেখে যাওয়া, ওদের অধিকার আছে। যদি এসব মেনে ভালো ব্যবহার করে থাকতে পারো তাহলে থেকো, নয়তো আজই চলে যাবে। নিশাদ চুপ হয়ে গেল। নাদিম নিশাদের পাশে বসে বলে, দেখো নিশাদ, আমি আমার বাবা, বোন আর তোমাকে ভালোবাসি। বর্তমান আমার পৃথিবী জুড়ে তোমরা কয়েকজন, তাই তোমাদের ভালো খারাপ সবটা দেখার দায়িত্ব আমার। আমি কারোর জন্য কাউকে কষ্ট দিতে পারবো না। লবুর বয়স যখন 8 মাস তখন বাবা আমাদের ছেড়ে যায়। মা একা হাতে আমাদের সামলেছে। তাই মায়ের কথা অবাধ্য হওয়ার প্রশ্নই ওঠে না। আর আমার বোনরা কেমন আমি জানি, তাই তুমি একটু মানিয়ে নাও। তোমার জায়গা যেমন গুরুত্বপূর্ণ তেমন ভাবে তাদের জায়গাও দাও। একটু ভেবে দেখো, তোমার সাথে তোমার ভাবি এমন করলে কেমন লাগতো তোমার? নিশাদ কিছু না বলে নাদিমকে জড়িয়ে ধরল। নিম্নস্বরে বলল, সরি। নাদিম আলতো করে কপালে চুমু দিয়ে বলে,
এই তো লক্ষ্মী বউ আমার। অপরদিকে রবিন সুস্থ হলো, ভালো কাটছিল দিন। তবে দিনগুলোর সাথে সাথে সন্দেহ বাড়তে থাকে। ইহার ডেলিভারি তারিখ খুব কাছাকাছি চলে এসেছে। ফরিদা বেগম শত বলো মেয়েকে রাজি করাতে পারেনি বাসা যাওয়ার জন্য, তাই ছোট বোন লাবিবার পরীক্ষা শেষ হতেই লাবিবাকে পাঠিয়ে দিয়েছে। লাবিবা প্রায় খেয়াল করে ইরহার উদাসীনতা, বার কয়েক জিজ্ঞেস করেছে, কিরে আপি তোর কি হয়েছে, সেরকম কোনো উত্তর পায় না। অপরদিকে কাজী অফিসে বসে আছেন রবিন আর লামা। ওদিকে ইরাকে হসপিটালে অ্যাডমিট করে হয়েছে। রবিন অনেকবার বলেছে, লামা বিয়েটা অন্যদিন করি, আজ আমাদের দরকার ইয়ার। লামা কিছুতেই মানবে না, তার সাফ কথা, তোমার সন্তান পৃথিবীতে আসার আগে আমাকে বিয়ে করতে হবে। অবশেষে তাই করতে হচ্ছে। কাজী অফিসে লামাকে বিয়ে করে সাথে সাথে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। রবিনের কোনো ইচ্ছে ছিল না লামাকে বিয়ে করার। হুট করে লামার ফাঁদে আটকে যায়। আস্তে আস্তে রবিন লামাকে অপছন্দ করা শুরু করেছিল। কিন্তু আজকে লামা ব্ল্যাকমেইল করে বিয়েটা সম্পূর্ণ করলো। লামা নিজের মুঠোফোনে নিজের আর লামার অন্তরঙ্গ মুহূর্ত বেশ কিছু ভিডিও ক্লিপ রেখে দিয়েছিল, যার ফলে নিরুপায় হয়ে বিয়েটা করতে হলো রবিনের। রবিন হসপিটালে পৌঁছে শুনতে পায় তার মেয়ে হয়েছে। রবিন খুশি হয়ে ছুটে আসে। শেফালি বেগম কোল থেকে নিজে কোলে তুলে নিয়ে বাচ্চাটাকে, সাথে সাথে ওর চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। বুকের পাশে হুট করে কেমন ব্যথা অনুভব হচ্ছে। মেয়েটার কপালে আলতো করে চুমু খায়। রবিনের চোখে জল গড়িয়ে ছোট রুমাল গাল পড়ে। মেয়েকে মায়ের কাছে নিয়ে ইরা খোঁজ নেয়। শেফালি বেগম বলে, তুই এখনই দেখা করতে পারবি না? আরো আধ ঘন্টা পর দেখা করিস। যা, এখন মিষ্টি কিনে নিয়ে আয়। লামুন আদিম, ফরিদা বেগম সবাই হসপিটালে উপস্থিত। বাবু নর্মাল ডেলিভারি হয়েছে। ইরা সুস্থ আছে কিন্তু বেশ দুর্বল। এভাবে হাসি আনন্দে কাটছিল দিনগুলো। রবিন আবার আগের মতো হয়ে গেছে। তা দেখে ইরাও নিজের ভেতর থেকে সব সন্দেহ সরিয়ে ফেলেছিল। আর রবিন রুবাইয়া প্রতি ভালোবাসা দেখে ইরার বুঝতে বাকি রইল, রবিন ভালো বাবা হবে। রুবাইয়ার বয়স যখন 4 মাস তখন থেকে আবার রবিন পাল্টে যেতে শুরু করে। আবার আগের মতো লেট করে বাড়ি ফেরে। প্রায় সময় বাহিরে রাত কাটানো শুরু করে। প্রায় 2 দিন পর রবিন বাড়ি ফিরে আসলো। ইহা রুবাইয়াকে বেডে শুয়ে দিয়ে রবিনের সামনে বলে, সমস্যা কি তোমার? রবিন সিগন্যাল সোপায় গায়ে এলিয়ে দিয়ে বলে, কিসের সমস্যা? কোথায় থাকো ইদানিং? মেয়েটাকে সময় দাও না? আজকাল দয়া করে এখন শুরু কর দিও না, একদম মুড নেই তোমার সাথে তর্ক করার। পারলে খাবার দাও, নয়তো চুপ থাকো। ইরা কিচেন থেকে খাবার এনে রুমে দিল। খাবার দিয়ে বলে, শোনো, আমি একা তোমার কথা বাধ্য হইনি, কারণ ছাড়া তর্ক করিনি, তোমার সাথে বিশেষ কোনো আবদারও করিনি। তবে আজ মাসখানেক ধরে তোমাকে নিজের হাজবেন্ড না অন্য মানুষ মনে হচ্ছে। রবিন খাবারের মুখ তোলার আগে বলে, তাহলে তাই মনে করো, তবু প্যারা দিও না। একটা প্রবাদ আছে, দাঁত থেকে দাঁতের মর্যাদা দিতে হয়, যখন দাঁত থাকবে না শত আফসোস করেও ফিরতে পারবে না। আমাকে খুব সহজে পেয়েছো, তাই এমন অবহেলা করো। অবহেলা কখনো করলাম? আচ্ছা বলো তো, লাস্ট কবে আমার একসাথে বসে নিজেদের মধ্যে একটা প্রেমে ভালোবাসার কথা বলছি শেষ করে তুমি আমাকে ঘুরতে নিয়ে গেছো বা আমাকে কিছু গিফট করেছো? শেষবার কবে জিজ্ঞেস করেছো, ইরা তোমার কিছু লাগবে? দেখো, তোমার এসব ন্যাকামি ছাড়া আমার বাইরে হাজারটা কাজ থাকে। তোমার কাছে এটিএম কার্ড আছে, বিকাশ আছে, যা লাগবে নিজের ইচ্ছে মতো খরচ করবে। আমি তো বাধা দিইনি, তাই তো টাকাকে বিয়ে করেছি। রাতে টাকার সাথে বাসর করব, টাকার সাথে প্রেম আলাপ করবো, মেয়েকে বলবো টাকা তো বাবা। তোমার সমস্যাটা কি ইহা? আগে তো কখনোই এমন বিহেভ করনি, আজ হঠাৎ করে এমন উদ্ভট আচরণ। কিছু না, খেয়ে নাও। সময় আর মানুষ দুটো পাল্টে যায়। সময় পাল্টেতে তাও সেকেন্ড কাটা লাগে, তবে মানুষ পাল্টাতে কিছু লাগে না। তুমি কি বলতে চাইছো যে বুঝদার না থাকে কোনোভাবে বোঝানো যায় না? তবে অবহেলা বাড়তে থাকলে সম্পর্ক শেষ থাকে। সম্পর্ক যেটাই হোক, গুরুত্ব থাকে প্রয়োজন।
গুরুত্বহীন সম্পর্ক লবহীন তরকারির মতো।